আমরা এখন যে ক্লাসটা নিতেছি সেটা হলো স্কুল অ্যাসেম্বলি অ্যান্ড স্কোয়ার ড্রিল। স্কুল অ্যাসেম্বলিটা হলো আমরা সকলে জানি যে শারীরিক শিক্ষা কলেজে বা শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষাদান দিতে গিয়ে যে প্রথম এবং প্রধান দায়িত্ব শারীরিক শিক্ষকের সেটা হলো প্রাথমিক সমাবেশ অনুষ্ঠান, প্রাথমিক স্কুল সমাবেশ অনুষ্ঠান। এটা আমাদের প্রধান এবং প্রথম কাজ। আমরা অন্যান্য শিক্ষকরা যাই করে করুক তাদের কিছু সময় কিছু হলেও আমরা যারা শারীরিক শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করবো। আমাদের প্রধান এবং প্রথম কাজ হলো প্রতিদিন নিয়মিতভাবে প্রতিষ্ঠানে আসা এবং নির্দিষ্ট সময়ে সকল ছাত্র শিক্ষক সমন্বয়ে প্রতিদিন খোলা জায়গায় প্রতিষ্ঠানের সামনে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে সকলকে সমবেত করে যে অনুষ্ঠান পরিচালনা করা হয় সেটাকে প্রাত্যহিক সমাবেশ অনুষ্ঠান করা হয়। ঠিক আছে, তো আমরা এটা এখানে দরকার নেই, পরে আমি জোর দিয়ে দিই। আমরা এই প্রাত্যহিক সমাবেশ অনুষ্ঠানটা কিভাবে পরিচালনা করি এটার পিছনে আমাদেরকে একটু হলেও ভূমিকা রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা অন্য শিক্ষকদের যে দায়িত্ব তার চেয়ে অন্তত আমাদের ওই সেবাটাতে বেশি দায়িত্ব দিতে হবে, গুরু দায়িত্ব পালন করতে হবে। আমরা নিয়মিত সময়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় কেউ আসুক না আসুক আমরা যারা শারীরিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবো আমাদেরকে ওখানে পতাকা স্ট্যান্ডের সামনে দাঁড় হয়ে সবাইকে ওইখানে জায়গাটাতে নিয়ে আসার জন্য ভূমিকা রাখতে হবে। আমরা এখানে প্রতিদিন বাচ্চাদেরকে নিয়ে আসার পরে শৃঙ্খলার সাথে কি সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে পতাকা উত্তোলন এবং পতাকা উত্তোলনের পরবর্তীতে যে ধারাবাহিক যে কার্যক্রমগুলো আছে এগুলো আমরা পরিচালনা করার মধ্য দিয়ে প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম শুরু করা হয়। কাজে আমরা যদি ওইখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন না করে থাকি তাহলে পরে পরবর্তী শ্রেণীকক্ষের যে দায়িত্বগুলো এগুলো শ্রেণী শিক্ষকের পক্ষে সম্ভব অতটা সম্ভব হবে না যতটা আমরা এটাকে ধারাবাহিকভাবে আমরা বাচ্চাদেরকে ক্লাসে পাঠানোর পূর্ব পর্যন্ত এগুলো দায়িত্বটা কিন্তু আমাদের। কাজে আমাদেরকে এখানে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং অত্যন্ত সচেতনতার সাথে ছেলে মেয়েদেরকে সুশৃঙ্খলভাবে এই সমাবেশ অনুষ্ঠান পরিচালনা করা হবে। ক্লিয়ার? আমরা এই জন্যেই আমাদের শারীরিক শিক্ষক হিসাবে একজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের যে কিছু কাজ এই কাজগুলা আমরা যদি আমরা সামগ্রিকভাবে শিখতে না পারি, সামগ্রিকভাবে করাইতে না পারি তাহলে আমরা আমাদের শিক্ষাগত দিক থেকে হোক পদমর্যাদার দিক থেকে হোক অথবা একজন শিক্ষিত মানব হিসাবে আমরা কিন্তু অনেকটা ছোট হয়ে যাব। এই বিষয়টা মাথায় রেখে বিশেষ করে শারীরিক শিক্ষকের এই স্কুল অ্যাসেম্বলি অনুষ্ঠানটা পরিচালনা করার দক্ষতা অবশ্যই 16 আমরা অর্জন করা উচিত। আমি আমার একজন শারীরিক শিক্ষক হিসাবে যখন ছেলে মেয়ে অন্যান্য শিক্ষক কমিটির সদস্য এবং প্রতিষ্ঠান প্রধানের উপস্থিতি থেকে আমাকে পরিচালনাটা করা লাগবে ওই স্কুল সমাবেশ অনুষ্ঠানটা সমস্ত শিক্ষকদের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে আমাকে ওইখানে ওই ক্লাসটা পরিচালনা করা লাগবে। কাজে এখানে আমি কোনো রকম ত্রুটি কোনো রকম দুর্বলতা কোনো রকম হেজিটেশন যদি আমার ভেতর থাকে তাহলে কিন্তু আমি সবার কাছে লজ্জিত। এইটা আমাদের কখনো কোনো শিক্ষক হিসাবে ওই পর্যায়ে কি যাওয়া উচিত? কখনোই না। এই জন্য আমরা আমাদের অন্তত এই বিষয়গুলোতে মনোযোগ দিয়ে অন্তত নিজেকে দক্ষ এবং সুযোগ্য হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করি। এইটা আমার প্রথম দাবি থাকবে। আমি এখন এই যে স্কুল সমাবেশ অনুষ্ঠানটা কিভাবে আমরা পরিচালনা করে থাকি সেটার একটা ধারাবাহিক কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরতেছি। হ্যাঁ, এখন আমরা জানি প্রতিদিন অন্তত নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় পতাকার সামনে আমরা সকলে সমবেত হয়ে এই সমাবেশ অনুষ্ঠান পরিচালনা করি। প্রথম আমাদের দরকার কি? স্কুল অ্যাসেম্বলি অনুষ্ঠানটা করতে গেলে কি লাগে? প্রথম হলো আমাকে কোথায় দাঁড়াবো? প্রতিষ্ঠানের সামনে খোলা জায়গায় যেখানে পতাকা থাকবে পতাকা স্ট্যান্ডের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, তাই না? এটা হলো পতাকা। এই পতাকা সামনে এরপরে থাকবে এইটা দাঁড়াবে না
এই যে খেয়াল করে রাখবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন। পতাকা স্ট্যান্ডের ডানে প্রধান শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান থাকবেন, বাম দিকে শারীরিক শিক্ষক থাকবেন, আর সকল শিক্ষক এই শিক্ষকের এটা পিছন পাশে থাকবে। ঠিক আছে? সকল শিক্ষক এনাদের পিছন দিকে থাকবে। পিছন বলতে এটা যা বলে এটা সকল শিক্ষক। আর আপনার সামনে কারা থাকবে? এটা তো হলো পতাকা স্ট্যান্ডের ছাত্রছাত্রী। হ্যাঁ, সামনে থাকবে সকল শিক্ষক, ছাত্রছাত্রী। আর ছাত্ররা হলো ধরেন আমরা উপস্থিতি অনুযায়ী আমরা ছাত্রদেরকে সারিবদ্ধ করে রাখবো, তাই না? সেটা সারিবদ্ধটা হবে ধরেন এই যে এটা পতাকা স্ট্যান্ডটা কিন্তু মাঝখানে রাখতে হবে। ঠিক আছে? এদিকে আমরা দুইটা নেই, দুইটা। দুটো করে লাইন, আমরা সে পতাকার মাঝখান থেকে বামে দুইটা সারি, ডানে দুইটা সারি। এটাকে আমরা কিভাবে সাজাবো? ছাত্রছাত্রীদেরকে সারিবদ্ধ বাইরে একটা কাজ আছে কি, এই যে ছোট থেকে বড়, ছোট থেকে বড় একটা শৃঙ্খলা, যাতে সবাইকে আমরা সবাই খেয়াল করতে পারি, লক্ষ্য করতে পারি, দেখতে পারি, ফেস দেখতে পারি। এইভাবে শৃঙ্খলার সাথে ছোট থেকে বড় অথবা ক্লাস ব্যক্তি সাজাতে হবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এটার জন্য অবশ্যই শৃঙ্খলার সাথে বিভিন্ন দায়িত্ব আমাদেরকে পালন করার দরকার আছে, আমাদের এটা করতে হবে। এই জন্য হয় শৃঙ্খলার সাথে ছোট থেকে বড় আকারে ক্রমান্বয়ে, আর না হলে শ্রেণী শিক্ষক হিসেবে, শ্রেণী হিসাবে। তো আমরা আপাতত ধরে নিলাম এটাতে 2-4টা করে এখন আমাদের এই সংখ্যা যত হোক তত ক্রমান্বয়ে পিছন থেকে যেতে থাকে, অথবা আমরা এখানে আরো একটা লাইন বৃদ্ধি করতে পারি। ঠিক আছে না? এখন এখানে কি কাজ? এটা ছাত্রছাত্রী সবাই এখানে থাকলো, শিক্ষকরা থাকলো, এর পরবর্তী কাজ কি? আমরা তো সবাই ছোট থেকে স্কুল কলেজে পড়াশোনা করে এখন আসছি, তাই না? এটার সাথে তো আমাদের সম্পর্ক আছে, জানি তো সবাই কম বেশি নাকি? তারপরেও ক্লিয়ার করার জন্য, যেহেতু আমরা শারীরিক শিক্ষা কোর্স করতেছি, আমাদের প্রধান এবং গুরু দায়িত্ব একজন শারীরিক শিক্ষকের প্রধান কাজ হলো এটা। কাজে এটাকে আমাদের কোনোভাবে ভুল করানো যাবে না, এটাকে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমাদের কি প্রথম কাজ হলো, আমরা যথা সময়ে নিয়মিতভাবে প্রতিষ্ঠানের সামনে খোলা মাঠে পতাকা দণ্ডের সামনে সকলকে সমবেত করার পদ্ধতিতে প্রাত্যহিক সমাবেশ অনুষ্ঠান পরিচালনা করে থাকব। তবে সেখানে ছাত্রদের উপস্থিতি অনুযায়ী লাইন ফাইল ঠিক করে শৃঙ্খলার সাথে সারিবদ্ধভাবে তারপরে দিয়ে এইখানে আমরা কি করবো? প্রথমে পতাকা উত্তোলন করবো। প্রথমে প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে কোন সিনিয়র শিক্ষকের মাধ্যমে আমরা পতাকা দণ্ডের শীর্ষে উত্তোলন করব। সেই সময় আমরা অবশ্যই আমরা এবং সকল ছাত্রছাত্রী কি সোজা অবস্থা থাকবে, একবারে স্ট্যান্ডার্ড অবস্থা, যেটা আমরা কোনো রকম নড়াচড়া করা উচিত হবে না, এটা নিয়মের পরিপন্থী। তো সেই কথাটা আমাদেরকে বাচ্চাদের মাধ্যমে স্মরণ করে দিতে হবে, তাদেরকে সেভাবে সাবধান হও, আরামে দাঁড়াও, সোজা হও, এইভাবে কমেন্টের মাধ্যমে দিয়ে তাদেরকে সোজা অবস্থা দাঁড় করিয়ে পতাকা উত্তোলন করতে হবে। পতাকা উত্তোলন শেষ হলো, এরপরে কি? পতাকা উত্তোলন শেষ, এরপরে কি? পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, এটা হবে
পবিত্র কোরআন থেকে আমরা কোনো একটা এই ছেলে মেয়েদের মধ্যে থেকেই কাউকে আমরা ডাক দিয়ে নিয়ে এসে তারপরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করা হবে। এরপরে অন্যান্য ধর্মাবলী যারা আছে, বিশেষ করে হিন্দু ধর্মাবলী আছে, তাদের মধ্যে থেকে আরেকজনকে ডাক করে গীতা পাঠ করানোর পর পরবর্তীতে আমরা যাবো অন্যান্য। এটা হলো প্রথম পতাকা। আর একটু পিছিয়ে গেল, আমরা পতাকা দণ্ডের শীর্ষে উত্তোলন করার পরে একজন ছাত্র এসে কমান্ড দিবে অথবা শারীরিক শিক্ষক কমান্ড দিবে পতাকাকে সম্মান প্রদর্শন করা। পতাকা দণ্ডের শীর্ষে পতাকা উত্তোলনের পরে পতাকা রশি যখন বাদ দেওয়া হবে তারপরে কমান্ড হবে যে পতাকাকে সম্মান জানাও, পতাকাকে সালাম, সবাই হাত তুলে সালাম দিবে, তারপরে হাত নামাও, কমান্ডের উপরে হাত একসাথে সবাই নামাও। এই পতাকা দণ্ডের উত্তোলন পতাকা শেষ, তারপরে হবে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। ঠিক আছে, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, তারপরে হলো শপথ বাক্য পাঠ, এরপরে হলো এখান থেকে একজন তাকে ডাক দিয়ে শপথ বাক্য পাঠ হয়ে যায়। এরপর শপথ বাক্যটা আপনাদের জানা আছে তো নাকি? হ্যাঁ, তাহলে আমরা এই শপথ বাক্য পাঠটা কিভাবে করা লাগে জানেন? হাত পুষ্টি না, খেয়াল রাখবেন হাতটা, হাত থেকে সোজা বরাবর যাবে, আঙ্গুল দিলাম, প্রতিটা আঙ্গুল আগে আগে ছিল পুষ্টি করতে, এখন এখন হাত খোলা অবস্থা, তবে আঙ্গুলগুলো সবাই সবার সাথে লাগা অবস্থাতে। এটা হলো শপথ বাক্যের নিয়ম। এরপরে আমরা শপথ যেটা আছে, আমি আমার যেটা আছে, হ্যাঁ এটা আমরা পরে দেখতেছি। শপথ বাক্য শেষ, শপথ বাক্যের পরে কি হবে, কি করে থাকি আমরা সাধারণত? জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত পাঠ আমরা শপথ বাক্য শেষ হওয়ার পরে আমরা শপথ নিলাম যে জাতিকে মুক্ত রাখবো, দেশের সেবায় নিয়োজিত থাকবো। এভাবে বলার পরে আমরা সম্মিলিতভাবে সকলে মিলে জাতীয় সঙ্গীত গাবো। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আমাদের কি অবস্থা থাকবে? জাতীয় সঙ্গীত আমরা যখন গাবো, খেয়াল করেন, হ্যালো জাতীয় সঙ্গীত যখন আমরা গাই তখন কিভাবে থাকি? এলোমেলো থাকা যাবে না, কোনোভাবে না। জাতীয় সঙ্গীতের সময় কেউ নিয়ম আছে, পথ চলা নিষেধ করা আছে। একবারে সবাই আমরা এইরকম স্থির অবস্থা থাকবে এবং স্মার্ট অবস্থা, এবং সামনের দিকে নজর থাকবে, পতাকার দিকে চোখ থাকবে। আমরা স্থির অবস্থা থেকে জাতীয় পতাকায় জাতীয় সঙ্গীত গাবার সময় সবাইকে গাইতে হবে এবং সবার গানের নিয়ম আছে, গাইতেই হবে। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরে আমরা নিয়ম অনুযায়ী প্রতিনিয়ত প্রধান শিক্ষক এটা মানে পতাকা উত্তোলন শেষ হওয়ার পরে প্রধান শিক্ষক প্রতিদিন পারুক অথবা না পারুক, না থাকে, যদি না থাকে তাহলে পরে কোনো সিনিয়র শিক্ষক এসে ছাত্রছাত্রীদের সামনে যেটি পড়া করবে। সেটা কিরকম? হয়তো কোনো কারণে নোটিশ থাকতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানের কোনো প্রচারণার কারণে নোটিশ থাকতে পারে, সেটা জানাবে। অথবা বাচ্চাদের পাঠদান বিষয়ে কোনো ত্রুটি আছে কিনা, কোনো শিক্ষক নিয়মিত ক্লাসে করতেছে কিনা, বা ক্লাসে কোনো রকম জটিলতা আছে কিনা, এগুলা ছাত্রছাত্রীদের সাথে সমন্বয়মূলক একটা ভাষণ দেবে। এই ভাষণ শেষ হওয়ার পরে আমরা যারা আছি, আমরা বিশেষ করে শারীরিক শিক্ষক যিনি আছেন, তার দায়িত্ব হলো এই সকল প্রধান শিক্ষকের ভাষণ শেষে প্রধান শিক্ষক সকল শিক্ষককে নিয়ে গিয়ে ক্লাস দাঁড়ের জন্য তাদেরকে প্রস্তুতিমূলক তাদেরকে নিয়ে যাবে। আর আমরা শারীরিক শিক্ষক হিসাবে যিনি থাকবেন, উনি বাচ্চাদেরকে মিনিমাম 5টা মিনিট কি করবেন? পিটি করাবেন অথবা
ব্যায়াম করাবেন। বাচ্চাদের শারীরিকভাবে সুস্থ রাখতে গিয়ে তাদেরকে নিয়মিতভাবে একটু ব্যায়াম করা অথবা হালকা পিটি করার মাধ্যমে তাদেরকে ক্লাসরুমে পাঠাবেন। আর সেই পিটি গুলাও আমাদের জানতে হবে, তাই না? এগুলো আমরা পরবর্তীতে শিখবো। আজকে প্রথম হলো বিষয়টা হলো যে এই 5 মিনিট বাচ্চাদেরকে পিটিটা শেখাবেন। এটা কে শেখাবে? ওই যে শারীরিক শিক্ষক যিনি দায়িত্বে আছে। এখন শারীরিক শিক্ষক আমি হতে যাচ্ছি, আমি যদি এইসব বিষয়ে না জানি থাকি, আমি যদি পিটিটা না জানি থাকি, আমি ওই বাচ্চাদেরকে কি শেখাবো? এই জন্য আমরা যারা শারীরিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে চাই বা যারা এই বিষয়ে দায়িত্ব নিতে চাই, তাদেরকে অবশ্যই এই যে 4 জন 5 জন 3 জন করা যাবে। আমরা অন্তত একটু এই আমার এই ক্লাসটা খুব বড় বিষয় কি বলতো, একটা দিন ক্লাস হবে, আপনারা আরেকদিন মাঠে অথবা আজকেও যদি আমরা পারি মাঠে এটা যদি আমরা নিতে সবাই এক এক করে 3 জন 4 জন আছেন, একজন সামনে আসবে, বাকি 3 জন নিচে থাকবে। এইভাবে 4 জন যদি 4টা ক্লাস আমার মতো করে সামনে থেকে করতে পারি, তাহলে আমার ভিতরে আর কোনো জড়তা সংকোচ কাজ করবে এবং আমি নিঃসন্দেহে বাচ্চাদের সামনে এইভাবে কিন্তু উপস্থাপন করার বিষয়টা আমার মাথায় কাজ করবে এবং আমি ধারাবাহিকভাবে এই কাজটা 5টা কাজ ইজিলি করতে পারবো। এই জন্য একটু হলেও একটু সময় দেওয়া উচিত সবাইকে। আমি মনে করি তাহলে পরে তারা নিজের এই পদমর্যাদাটা বজায় রাখার জন্য বজায় থাকবে এবং অন্তত দায়িত্ব পালন করা তাদের জন্য সহজ। তা আমরা মোটামুটি কি ঠিক আছে? এটা সম্পর্কে কার কোনো প্রশ্ন? আমরা প্রথম পতাকা উত্তোলন করব। পতাকা উত্তোলনের পরে পতাকাকে সকলে মিলে সম্মিলিতভাবে হাত উত্তোলনের মধ্যে সম্মান জানাবে। সম্মান জানানোর পরবর্তী হলো পবিত্র তেলাওয়াত থাকবে, পবিত্র কুরআন পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। সেখানে আর কি শপথ বাক্য পাঠ হবে, জাতীয় সঙ্গীত হবে, প্রধান শিক্ষকের ভাষণ হবে, ছেলে মেয়েদের শারীরিক কষ্ট হবে, শরীরকে সুস্থ এবং সবল রাখতে গিয়ে প্রতিদিন যেটা একটা ব্যায়াম হালকা অথবা পিটি আকারে করা লাগে সেইটা আমি নিয়মিতভাবে এখানে করে থাকি। তাহলে পরে আমরা আমাদের এই স্কুল সমাবেশ অনুষ্ঠানটা পরিপূর্ণভাবে একটা অনুষ্ঠান হিসাবে গণ্য হবে। ক্লিয়ার? তাহলে সর্বশেষে কি হবে স্যার? 5 মিনিট পিটি হবে, পিটি। তারপরে যে যাওয়ার সময় কি সারিবদ্ধ এটা কি? এখন হ্যাঁ, যাওয়ার সময়টা হলো এটা আমাদের নিজেকে মেধাখানে। যদি আমরা শ্রেণীভিত্তিক এই সাধারণত শ্রেণীভিত্তিক করে থাকি, তাহলে শ্রেণীভিত্তিক বাচ্চাদেরকে পড়ানোর সুযোগ থাকবে। আর যদি না হয় তাহলে আমরা এই একে শুরু করে দিয়া এই দিকে ঘুরে নিয়ে আসি, একে দিয়ে দুটো নিয়ে যাবো, নিয়ে যে ক্লাসে এটা হয়তো কোনো তালি আকারে হোক বা কোনো ছন্দ আকারে হোক অথবা কোনো অঙ্গভঙ্গির মাধ্যমে সবাই শৃঙ্খলার সাথে নিজ নিজ ক্লাসে ঢুকে গেল। এখানে আরেকটু গ্যাপ হয়ে গেল, সেটা হচ্ছে আমরা এই যে প্রতিদিন এখানটা ওই যে কি বলে ক্যাপ্টেন জাতীয় একটা বিষয় থাকে, বুঝছেন না? এখানে প্রথমে কিন্তু দলনেতা নিচেও কিন্তু একজন সহকারী ক্যাপ্টেন। টিচারদেরও ক্যাপ্টেন। তাদের ক্যাপ্টেন দরকার। হ্যাঁ, এখানে যে এই যে আমরা যে শৃঙ্খলার সাথে যে ক্লাসে নিয়ে যাবো, এইটার জন্য যে একজন ক্যাপ্টেন থাকে সামনে এবং পিছনে যে কোনো ক্যাপ্টেন থাকার নিয়ম। এই ক্যাপ্টেনটা থাকলে ক্যাপ্টেন তাদেরকে এই শৃঙ্খলার সাথে নিয়ে যেতে সহযোগিতা করবে। আর এটা আপনার একটা চিত্র আকারে এই বিষয়গুলো একটু তুলে নিলে আপনাদের হেল্প হবে। আমাদের কোনো বিষয়ে সমস্যা হলে আপনারা জানিতে পারবেন। ঠিক আছে, আমরা স্কুল অ্যাসেম্বলিতে ছাত্র শিক্ষক সকলের উপস্থিতিতে পতাকা উত্তোলন এবং ক্লাসে যাওয়া পর্যন্ত আমরা একটা চিত্র মাধ্যমে মোটামুটি একটা ধারণা দিলাম। এখন আপনাদের সিলেবাস অনুযায়ী বলা আছে যে
স্কুল অ্যাসেম্বলিটা কি, আর আমি যে পড়াইলাম এবং বললাম কথাগুলো, এটা উপরে কি আপনারা একটা অ্যান্সার দিতে পারবেন? স্কুল অ্যাসেম্বলি কি, হোয়াট ইজ হোয়াট ইজ অ্যাসেম্বলি, স্কুল অ্যাসেম্বলি হোয়াট ইজ, এখানে কি প্রাত্যহিক সমাবেশ অনুষ্ঠানটা কি, এটা তো আমি বললাম যে প্রতিদিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে প্রতিষ্ঠানের সামনে খোলা জায়গা পতাকা দণ্ডের সামনে সকলকে সমবেত করার মাধ্যমে যে অনুষ্ঠান, এটা হলো স্কুল অর্থাৎ প্রাত্যহিক স্কুল সমাবেশ। তো এইখানে এখন আমরা এখানে সিলেবাসে আছে যে ওই স্কুল অ্যাসেম্বলি অনুষ্ঠানটা করতে গেলে কি কি জিনিসপত্র দরকার, কি কি জিনিসপত্র আমার লাগবে, ওইটাতে বলেন। এখন তো আপনারা বলেন তো আপনাদের ধারণা থেকে কি কি জিনিস লাগতে পারে। সকলে তো স্কুল প্রতিষ্ঠান থেকে এতদূর পর্যন্ত আসছে, মাথায় আছে। আমার প্রথম দিন কি একটা পতাকা দণ্ড, তাই না? এই পতাকা দণ্ডের উপরে এখানে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানটা করতেছে। তাহলে আমাকে প্রথম দেখতেছে একটা পতাকা দণ্ড, একটা পতাকা দণ্ডটা যেখানে থাকবে সেটার জন্য আপনার সামনে কি কথাতে বলা আছে একটা খোলা মাঠ থাকবে, তাই না? খোলা মাঠ, মাঠ না থাকলে বাচ্চারা বা আমরা যারা ওখানে সমবেত হব, আমাদেরকে এই দাঁড় হওয়ার যে জায়গাটা নেই, এই জায়গাটা প্রতিষ্ঠানের সামনে অবশ্যই থাকতে হবে। তাহলে পতাকা দণ্ড, পতাকা এবং সামনে খোলা জায়গা, এর অতিরিক্ত লাগবে একটা যে পরিচালনা করবে শারীরিক শিক্ষক অথবা কোনো দক্ষ একজন ছাত্র, তার জন্য কি লাগবে, হয় একটা বাঁশি না হলে একটা ড্রাম, বাঁশি অথবা ড্রাম, অথবা উন্নত পরিবেশ যদি থাকে তাহলে এরা ওই যে স্পিকারের মাধ্যমে কথা বলার মাধ্যমে দিয়ে এইসব সমাবেশ পরিচালনা করে থাকে। তাহলে এখানে শুনে নেই রিকোয়ারমেন্ট বলতে কি কি জিনিসপত্র, এটা কি লাগে, পতাকা, এগুলা লিখে দেবেন, পতাকা, খোলা জায়গা পাশে খোলা জায়গা, বাঁশি বা কি ড্রাম, কি বলে স্পিকারটাকে কি বলে, না হ্যান্ড মাইক, হ্যাঁ হ্যান্ড মাইক বেশি ব্যবহার করে, তাই না? বাচ্চার উপস্থিতি বেশি থাকবে তখন তো কথা ভিতরে বসে বাচ্চারা শুনবে না। আর কি লাগলো, একজন শিক্ষকের চিন্তা পরিচালনা করবে। আমাকে এই জায়গাটা লাগবে, জায়গাটা বলতে একটা পতাকা, খোলা জায়গা, মাসি ড্রাম অথবা হ্যান্ড মাইক, আর কি লিখতে পারে, আচ্ছা হোক, এগুলা জিনিস দিলেই কভার করে। এই জিনিসগুলো আমাকে কিন্তু ওই যে পতাকা স্কুল অ্যাসেম্বলি অনুষ্ঠানটা পরিচালনা করতে গিয়ে ওই জিনিসগুলো আমার দরকার হবে, এগুলো আমাকে সাথে নিয়ে ওই স্কুল অ্যাসেম্বলি অনুষ্ঠানটা করতে হবে। এইখানে সিলেবাস অনুযায়ী আছে যে ন্যাশনাল অ্যাথেমস অ্যান্ড ওম, ন্যাশনাল অ্যাথেমস গুলো বুঝলেন, জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত এখানে বলা আছে যে ন্যাশনাল অ্যাথেমস জাতীয় সঙ্গীত এবং শপথ বাক্য, এইটা আমাদেরকে জানা থাকতে হবে। এই জন্য এটারও জন্য দুটি কোনো বাচ্চাকে আমরা আলাদাভাবে একটু আগে শিখাই নেব। আমরা এই দুইটা জিনিস আগেই এই খোলা অনুষ্ঠানটাতে স্কুল অ্যাসেম্বলি অনুষ্ঠান পরিচালনা করার পূর্বে আমাদের যে একটু পর্দার আড়ালে দুই একটা বাচ্চাকে নিয়ে এই যে আপনার কি বলে শপথ বাক্যটা শেখাতে হবে।
আর জাতীয় সঙ্গীতটা একটু গাওয়া শিখাইতে হবে, যাতে আমরা এখানে মঞ্চে এসে সবাইকে সামনে সুন্দরভাবে পরিবেশন করতে পারি। এই জন্য এই জিনিস দুটো আমাদেরকে এখানে লাগবে, সেটা কিন্তু তাদেরকে আগেই তৈরি করে নিতে হবে। এটা কিন্তু আমাদের আলাদা, এটা উচ্চ জিনিস, এটাকে প্রকাশ করার বিষয় নেই, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে যখন আমি কোনো খোলা জায়গায় অনুষ্ঠান করতে যাবো, তখন যেন আমার বাচ্চা, আমি তাদেরকে ডাকবো, এটা প্রথম কিছুদিন সবাইকে শেখার জন্য এক দুইজনকে আগে প্রথমে রেডি করে নিয়ে মাঠে। আর আমরা শারীরিক শিক্ষক কিন্তু সরাসরি ওই অনুষ্ঠানটা পরিচালনা করি না, আমরা একজন উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে থেকে যে কেউ একজনকে ডাকি। এই যে কাউকে যে ডাকাটা হয়, এটা কিন্তু আমাদের একটা কৌশল। আমি ওই যাকে যে ছেলেটাকে ডাকবো, তাকে আমার সাথে লিঙ্ক থাকবে, আমি জানি যে সে জানে, অথবা না জানলেও তাকে আমাকে আগেই শিখাই দিতে হবে। তাকে শিখাই নিয়ে তার মাধ্যমে সকলকে শেখানোর পরে আমি আজকে একে ডাকলাম, আরেকদিন আরেকজনকে ডাকবো, এইটা পর্যায়ক্রমে যখন সবার মাধ্যমে আমি এই জিনিসটা আদায় করে নিব। কিন্তু শুরুটা আমার করতে হবে পর্দার আড়ালে, আগেই কাউকে না কাউকে আমাকে রেডি করে ওই পরিবেশটাকে তৈরি করতে হবে। ঠিক আছে? এইটা হলো এই যে আমরা সিলেবাসের যে বলছে এই কি কি জিনিস এবং কি লাগবে আমাদের স্কুলের অনুষ্ঠানটা পরিচালনা করতে গিয়ে, এটা এখন সিলেবাস আকারে আপনাদেরকে এটা দিয়ে দিলাম। এটা পরবর্তীতে আপনারা পরীক্ষা থেকে শুরু করে যে কোনো পরীক্ষার জন্য আপনারা দিতে পারেন। ঠিক আছে? তাহলে এটা মোটামুটি লিখলেন সবাই ক্লিয়ার তো নাকি? এখন আপনার জাতীয় সঙ্গীতটা কি লিখে দিতে হবে না জানা আছে সবাইকে? মানে আমি এটা যে আপনাকে দিলাম যে করতেছি, তো সিলেবাসে যা আছে, সিলেবাস অনুযায়ী আপনারা এটা বিষয়টা সমাধান দিতে পারেন। শপথ বাক্যটা অন্তত দিই, শপথ লিখে নেন, শপথ বাক্য। শপথ তো মাঝখানে চেঞ্জ ছিল, এখন আবার পুনরায় চলতেছে। কাজ স্যার আপনি একটু আগে বলেন, বলেন আগে এখানে আমার এখানে যেটা আছে, এটা পরবর্তীতে আবার আগে তো ছিল যে বঙ্গবন্ধু থেকে শুরু করে স্বাধীনতা যেটা, এখানে আছে আমি শপথ করছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো, দেশের প্রতি অনুগত থাকবো, দেশের একতা ও সংহতি বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকবো। হে মহান আল্লাহ, আমার মহান স্রষ্টা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। এটা কিন্তু আমরা সেই ছোটতে পড়ছি, আবার এখন এইটাই কিন্তু আবার নিজের শরীর ভালো আছে। মাঝখানে কিন্তু গত গভর্নমেন্ট এগুলো ওই স্বাধীনতার বঙ্গবন্ধুর প্রতিনিধি দিয়ে অনেকটা বাড়াই গেছে। হ্যাঁ, এটা তো আমার নাগরিক হিসাবে দেশের প্রতি যে দায়িত্ব, সেটা আমি সকল ব্যক্তির মাধ্যমে নিজের ভিতরে প্রতিষ্ঠা করার জন্য আমি শপথ করতেছি। এটা না বলতে ওটা তখন ছিল, ওটা তখনকার প্রেক্ষাপটটা বলছিল। আমি একটু লিখে দিই, আমরা সবাই একটু লিখে যাই। আমি শপথ করছি যে
দেশের প্রতি অনুগত থাকবো, দেশের একতা ও সংহতি বজায় রাখবো। বজায় সচেষ্ট থাকবো। হে মহান শ্রেষ্ঠ শক্তি দিয়ে আমি যেন বাংলাদেশের বাংলাদেশকে একটি আদর্শ বাংলাদেশের হচ্ছে রাষ্ট্র ছিল একটি শক্তিশালী ঠিক আছে। আমি শপথ করছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো, দেশের প্রতি অনুগত থাকবো, দেশের একতা ও সংহতি বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকবো। হে মহান শ্রেষ্ঠ আল্লাহ, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করতে পারি এবং দেশকে শক্তিশালী অবশ্যই রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। আমি চাই না উচ্চ থাকে বলে যাবার কি করে গেছিলাম সাধু হলে সকলের সাধু সাধু চরিত্র হয়েছিল গুরু সজ্জাটি করে। আগে আমরা ফোন করি হ্যাঁ এইভাবে করি ঠিক আছে।
তাহলে আমরা স্কুল অ্যাসেম্বলি অনুষ্ঠানটা প্রয়োজন কেন, কি কারণে স্কুল অ্যাসেম্বলিতে গভর্নমেন্ট এভাবে চালু করবে এবং শিক্ষার্থীদের কি কাজে আসবে, এইটা একটু মোটামুটি ভাবে বর্ণনা এখানে দেওয়া হবে যে শিক্ষার্থীদের মধ্যে এই স্কুল সমাবেশ অনুষ্ঠানের মধ্যে দিয়ে কি আসে শৃঙ্খলা। প্রথম বিষয় হচ্ছে তাদের মাঝে একটা শৃঙ্খলা বোধ শুরু থেকে জাগ্রত হওয়ার চেষ্টা হয়, এবং যেটা আমরা বাড়িতে পাই না স্কুল প্রতিষ্ঠানে, এই স্কুল অ্যাসেম্বলি অনুষ্ঠানটা সিনিয়র এবং ছাত্র কমান্ড শুনে ছাত্ররা যে সারিবদ্ধভাবে হয়, সকল আদেশ নির্দেশ যথাযথভাবে মানার চেষ্টা করে, এখান থেকে তারা একটু শৃঙ্খলিত হওয়ার শিক্ষা গ্রহণ করে। এরপরে কি হলো সময় সচেতনতা, তাদেরকে স্কুল অ্যাসেম্বলি অনুষ্ঠানটাতে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বাড়ি থেকে যে সময়ের দূরত্ব অনুযায়ী সবাই কিন্তু ওই সময়টা লক্ষ্য রেখে স্কুলে পৌঁছার চেষ্টা করে। তাহলে সেখান থেকে তাদের একটা সময় জ্ঞান তাদের ভিতর কিন্তু একটা ধীরে ধীরে তৈরি হয়ে যায়। দ্বিতীয় হলো কি শিক্ষার্থীদের মধ্যে শরীর চর্চা, এই যে প্রতিদিন সুস্থ থাকার জন্য যে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নানানভাবে সঞ্চালন করার মধ্য দিয়ে একটা মানুষকে সুস্থ থাকা যায়, সেই শিক্ষাটাও কিন্তু এখানে পিটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বাচ্চাদেরকে দেওয়া হয়। এটা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয়। চতুর্থ হলো কি সমাবেশ অনুষ্ঠানের মাধ্যমে সময় যথাসময়ে ক্লাসে আসলে সহায়তা করা হয়। আমরা শারীরিক শিক্ষকগণ যদি এই প্রাত্যহিক সমাবেশ অনুষ্ঠানটা পরিচালনা না করে থাকি, তাহলে দেখা যাবে যে শ্রেণীকক্ষে যে শিক্ষক আছেন বাংলা অথবা ইংরেজি অথবা যে কোনো সমন্বয় ভিত্তিক যে ক্লাসগুলো হয়, এটাতে শিক্ষার্থীরা ক্লাস শুরুর পরবর্তীতে নানানভাবে একজন এক এক সময় মতো তাদের ইচ্ছা মতো আসার চেষ্টা করে। এই জন্য সমাবেশ অনুষ্ঠানটার গুরুত্ব এখানে তাদের জন্য অনেক যথেষ্ট, অনেক গুরুত্ব। ক্লাসে আসতে এখানে সহায়তা করে যথাসময়ে। পঞ্চম হলো কি যে সমাবেশ অনুষ্ঠানের কারণে শিক্ষার্থীদের মধ্যে রাষ্ট্র ও দেশের কল্যাণের কাজ করার যে শপথ, এই শপথ বাক্যটার মাধ্যমে আমরা কিন্তু নিজেদের মধ্যে একটা শপথ আমরা করে থাকি, এবং এটা আমাদের মনের ভিতরে ধীরে ধীরে এটা জাগ্রত হতে থাকে যে আমরা পরবর্তীতে শিক্ষা জীবন শেষে দেশ এবং রাষ্ট্রের প্রতি আমাদের কি কর্তব্য থাকবে, কি কাজ থাকবে, এটার আমরা শপথ বাক্যটা আমাদের মাঝে মাঝে ধীরে ধীরে প্রতিষ্ঠা পাবো আমাদের মাঝে। ঠিক আছে। তারপরে হলো কি সমাবেশ অনুষ্ঠানের মাধ্যমে নেতার প্রতি, ওই যে যিনি কমান্ড করবে ছাত্রদের মধ্যে, তোমাদের সমবয়সী একজন ছেলে বা মেয়ে একজন এসে যে কমান্ড করবে, তার কমান্ডারকে আমরা ফলো করতেছি, আমরা শুনতেছি, সেই নাবিক আমাদের সবাই তার নির্দেশন দিয়ে চলার চেষ্টা করতেছি। এটা হলো নেতার প্রতি অনুগত মনোভাব তৈরি হবে। অহংকার না হয়, ওই যে ছোট ছেলে হোক বড় ছেলে হোক সে পারতেছে, তারপর তাকে আমরা অনুসরণ করতেছি, কাজ করতেছি, দায়িত্ব পালন করতেছি, এই জন্য অনুগতর একটা মানসিকতা তৈরি হবে। পাশাপাশি দেশপ্রেম ও জাতীয়তা বোধ তার ভিতর জাগ্রত হবে। এই লোক প্রয়োজনীয়তাটা এখানে কিন্তু উল্লেখ করলাম। এরপরে আর এখানে ওই যে সিলেবাস কিছু বড় ধরনের কোনো নাই। বাকি পরবর্তীতে আমাদের আছে যে পিটি অনুশীলন এবং স্কোয়ার ড্রিল। এই স্কোয়ার ড্রিলটা এইটা একটু শব্দ, এটা এখানে ক্লাসে করার কোনো বিষয় নেই, এটা মাঠে প্র্যাকটিক্যালি করতে হবে সবাইকে। এইটা আমাদেরকে অবশ্যই পিটি শিক্ষকের বা শারীরিক শিক্ষকের নিজেকে শিখতে হবে, জানতে হবে। যেটা আমরা যে মাস পিটি বা যে তাদের ড্রিলটা যেটা হয় পুরস্কার অনুষ্ঠান, এটা জাতীয়ভাবে হয় প্রতি 16 ডিসেম্বর 26শে মার্চ। এই যে বিজয় দিবস অনুষ্ঠানগুলোতে জাতীয়ভাবে হয়। আমরা যখন দায়িত্ব পাবো তখন প্রতিষ্ঠানের ছেলে মেয়েদেরকে নিয়ে গিয়ে জাতীয়ভাবে উপজেলা পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে কিন্তু উপস্থিত থাকা বাধ্যতামূলক। তো সেখানে আমি যে প্রতিষ্ঠান থাকবো, আমার মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে যদি আমি এখানে মাঠে গিয়ে দায়িত্বের সাথে যদি তাদেরকে আমার প্রদর্শন করতে ব্যর্থ হই, এটা প্রতিষ্ঠানের যেমন একটা সম্মানপূর্ণ হবে, তেমনি আমাকেও কিন্তু প্রতিষ্ঠান কথা বলার সুযোগ পাবে। এই জন্য আমরা স্কোয়ার ড্রিলটা অর্থাৎ এই যে কি বলে কুচকাওয়াজ অনুষ্ঠান, এইটা আমাদেরও মাঠে ভালোভাবে শেখার একটা চেষ্টা করব। এই জন্য সময় দিতে হবে, আজকে না পারলে পরবর্তীতে। আর পিটি অনুশীলনটা একটু মনে মনে সবাই বাসায় খেয়াল করে নেবেন। আমরা আগামী ক্লাসে পিটি অনুশীলন এবং এই যে আপনার স্কুল অ্যাসেম্বলি অনুষ্ঠানটা প্লাস কুচকাওয়াজ অনুষ্ঠানটা পাঠ করার চেষ্টা করব। ঠিক আছে, যদি উপস্থিতিটা ভালো হয়। ঠিক আছে। এই প্রকার ভেক্টর শুধু একটু
সমস্যার জন্য বর্ণনা করে দিলাম। না কিছু বলবেন? পরে ফোন দিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা বুঝছেন সবাই বুঝছেন? যখন এককভাবে কোনো প্রকার যন্ত্রপাতি ও সরঞ্জাম ছাড়া নিয়মিত ও সংযতভাবে যে অঙ্গ সঞ্চালন করা হয় তাকে মাসপিটি বলে। মাসপিটি মুক্ত হস্ত ব্যায়াম বা ওয়ার্ম আপ বা কন্ডিশনারিং ব্যায়াম। হ্যাঁ, মাসপিটি হলো দুই প্রকার, একটা হলো উদ্দেশ্যের উপর ভিত্তি করে মাসপিটি, আর এটা হলো বডির কোনো অংশ বা ফর্মের ভিত্তি করে মাসপিটি। এটা হলো যে যেটা উদ্দেশ্যের উপর ভিত্তি করে সেখানে দুইটা এটাকে দুইভাবে ভাগ করা হচ্ছে, স্প্লিট এক্সারসাইজ আর অ্যাবডোমিনাল এক্সারসাইজ। আর বডির উপর যেটা পারফর্ম সেটা হলো যে হ্যান্ড মাসপিটি আর বডি মাসপিটি, আপার বডি পুশ আপ। এর আরো চারটা অংশ আছে, এটা আমরা হ্যাঁ এটা তো যে এরপর আরো কিছু না, এটা প্রয়োজনীয়তা আছে, প্রয়োজনীয়তা লিখতে সময় লাগবে। এটা এগিয়ে গেছে তুমি মাসপিটিটা আপনার স্পেশালি মাসপিটি দুইটা অংশ হয়ে গেল। এই 1247 তো ঠিক আছে, আজকে এটা আপনার তুলে নিয়ে আগামী দিনে আসেন, আগামী দিনে আরো পরিপূর্ণভাবে